বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবিতে দেশের সব সমুদ্র স্থলবন্দরে ফল খালাস বন্ধ। পাথর আমদানি না হওয়ায় বাংলা বান্ধায় স্থবিরতা। ভূমি অধিগ্রহণ জটিলতায় ময়মনসিংহে ৩ বছরেও শেষ হয়নি পোড়াবাড়ি ব্রিজের নির্মাণ কাজ। নরবরে বেইলি ব্রিজে ঝুঁকি নিয়ে পার হচ্ছে যানবাহন। একটা ব্রিজ দিছে, অনেক মানুষ মরে আহত হয়েছে, মানুষ গরু বাছুর সব হয়েছে। আর ব্রিজ হয়েছে না, ব্রিজের আগে প্রয়োজন দরকার। নাটোরে ভেজাল গুড় তৈরির মহোৎসব, মেশানো হচ্ছে গোখাদ্য কাপড়ের রং। ক্যান্সার সহ নানা রোগের শঙ্কা চিকিৎসকদের। সংবাদ ছেড়ে দেশে আমন্ত্রণ জানাচ্ছি, নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন, যেমনটি প্রথম শিরোনামে শুনলেন, ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করায় সমুদ্র স্থলবন্দর দিয়ে ফল খালাস বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী এই কর্মসূচি চলছে। এর আগে সারা দেশের ফল ব্যবসায়ীরা সমাবেশ ও গতকাল রাজস্ব বোর্ডের সামনে বিক্ষোভ করেন। গত ৯ জানুয়ারি আমদানি করা ফলের উপরে সম্পূরক শুল্ক ২০% থেকে বাড়িয়ে ৩০% করে এনবিআর। এরপরে বাজারে ফলের সরবরাহ কিছুটা কমেছে। চট্টগ্রামের দোকানিরা জানিয়েছেন, শুল্ক বাড়ার পর ব্যবসা কমেছে অন্তত ৩০%। কেজিতে দাম বেড়েছে প্রায় ১০০ টাকা। এদিকে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে ফল আমদানি অর্ধেকের নিচে নেমেছে। বড় ধরনের রাজস্ব ঘাটতির শঙ্কায় পড়েছে কাস্টমস বিভাগ। আগে প্রতিদিন এই বন্দরে ফল আমদানিতে ২৫ কোটি টাকা রাজস্ব আয় হতো, আর সেটি এসে এখন ৫ কোটিতে দাঁড়িয়েছে। আগে প্রতিদিন ৫০ থেকে ৭০ ট্রাক ফল আমদানি হতো, বর্তমানে তা ২০ থেকে ২২ ট্রাকে গিয়ে ঠেকেছে। পূর্ণ দাম বেড়ে যাওয়াতে মকান বিক্রি হইতেছে কম। তারপর মকান আপনার আমরা তো খুচরা বিক্রি করি না, পাইকারি বিক্রি করি আর কি। এখন দেখা যাইতেছে যে আপনার প্রতি কেজির প্রতি আপনার ১০০-১৫০ টাকা করে বেড়ে গেছে। ঠিকমতো দোকানদারি হচ্ছে না, কাজটা গরিব মানুষও কিনতে পারতেছে না। মানুষ বিপদে পড়ে এখন একটু ফল কিনে রোগীর জন্য বা কোনো বেড়াইতে গেলে এখন আর ফল কিনতে পারতেছে না। আমরা এ পর্যায়ে যাচ্ছি বেনাপোল বন্দরে, আমাদের সহকর্মী কামাল হোসেন আছেন সেখানে। কামাল, এই ঘটনার জন্য যে একটি অচলাবস্থার সৃষ্টি হয়েছে, এটি নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ চোখে পড়ছে কিনা কিংবা কিছু বলেছে কিনা? আমি এখন বেনাপোল স্থলবন্দরে ক্যাশ শিপমেন্ট ইয়ার্ডে অবস্থান করছি। অতিরিক্ত শুল্ক কর আরোপে বেনাপোল স্থলবন্দর দিয়ে আজ সকাল থেকে ফল আমদানিকৃত কোনো পণ্য বোঝাই ট্রাক এই স্থলবন্দরে প্রবেশ করেনি। ঢাকা বাদামতলীর ফল আমদানিকারক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে বেনাপোল বন্দর সহ সারা দেশের বন্দর দিয়ে কোনো প্রকার কোনো ফল আমদানিকৃত পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করবে না। তাদের তাদের দাবি যে শুল্ক কর প্রত্যাহার দাবিতে নতুন করে যে 10% এসডি অর্থাৎ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে, এতে করে তারা ফল আমদানি করলে যে পাইকারি বাজারে যে ফল ক্রয় বা বিক্রয় করা হতো, এতে করে তারা ফল বিক্রি করতে সমস্যা হচ্ছে এবং তারা মোটা অঙ্কের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে গত জানুয়ারি মাসের 13 জানুয়ারি এই নতুন এই নির্দেশনা এসছে, ফল আমদানিকৃত ফলের উপরে 10% এসডি অর্থাৎ সম্পূরক শুল্ক আরোপ করাতে এই আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোহাম্মদ শামীম হোসেনের সাথে আমার কথা হয়েছে। বেনাপোল স্থলবন্দরে গতকাল 65 ট্রাক পণ্য বোঝাই ফলের ট্রাক এই বন্দরে প্রবেশ করেছে। তবে আজ সকাল থেকে এই বন্দর দিয়ে কোনো প্রকার ফলের গাড়ি আমদানি করা হয়নি। আমার সাথে আরো বেনাপোল এই ছিল বেনাপোল স্থলবন্দরের শেষ খবর। বৃষ্টি শুনছিলাম, ধন্যবাদ কামাল। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলা বান্ধা। 4 দেশের সাথে ব্যবসায়িক কার্যক্রম থাকলেও এই স্থলবন্দরটি পাথর আমদানি কেন্দ্রিক। ভারত ও ভুটানের অভ্যন্তরীণ দ্বন্দ্বে পাথর আমদানি না হওয়ায় বন্দরে এখন স্থবিরতা দেখা দিয়েছে। এতে রাজস্ব আয় থেকে যেমন বঞ্চিত হচ্ছে সরকার, তেমনি কাজ না থাকায় বিপাকে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর, পণ্য আমদানির ট্রাক আর শ্রমিকদের হাগডাকে ভরপুর থাকতো বন্দরের ইয়ার্ড। তবে গেল 2 মাস ধরে ভুটান থেকে পাথর আমদানি না হওয়ায় নেই আগের সেই কর্মচাঞ্চলতা। ব্যবসায়ীরা বলছেন, ভুটান থেকে আমদানি করা পাথরের ট্রাকগুলো স্লট বুকিং এর আওতায় আনতে
ভারতের ফুলবাড়ী বন্দরে ট্রাক চালকদের আন্দোলন চলছে। এর ফলে গত 4 জানুয়ারি থেকে ভুটানের পাথর আমদানি বন্ধ। এতে কর্মহীন সংশ্লিষ্ট ব্যবসায়ী সহ শ্রমিকরা। গাড়ি অনেক কেয়ারিং করতো, ভালো শ্রমিকরা ভালোভাবে চলতে পারতো। এখন আর পাথরের গাড়িগুলো আগের মতো সেরকম আসতেছে না, তো শ্রমিকরাও সেরকম আর ভালোভাবে চলতে পারতেছে না। গাড়ি না আসলে আমরা খুবই অবস্থানে খারাপ হয়ে যাবে। ভারত থেকে আমাদের বোল্ডার আসতেছে, কিন্তু বোল্ডার আসা যে আসতেছে এটার মান ভালো না থাকার কারণে আমরা ব্যবসায়ীরা স্মুথলিভাবে ব্যবসা করতে পারতেছি না। ফ্লাইট বুকিং নিয়ে একটা দ্বন্দ্ব চলতেছে ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে, তো আমরা চাচ্ছি যে যত দ্রুত এটা সমাধান হয় আমরা উপকৃত হব। বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলেও ভুটান থেকে পাথর আমদানি না হওয়ায় কিছুটা স্থবিরতার কথা জানালেন বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের কর্মকর্তা। আলোচনার মাধ্যমে দুই দেশের অভ্যন্তরীণ বিষয়টি দ্রুত সমাধানের আশা তার। এই সমস্যাটা ভারত এবং ভুটানের মধ্যে তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু এই সমস্যার কারণে আমাদের এখানে যে আমদানি বন্ধ আছে, এতে করে বন্দর সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার আছেন তারা এবং সরকারি রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে। 2024 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরে 33,411টি পণ্যবাহী ট্রাকে পাথরসহ 9,11,065 মেট্রিক টন পণ্য আমদানি হয়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা জুবায়েরের অনুসারীদের দ্বিতীয় পর্বের ইজতেমা। কাল বেলা 12টায় হবে আখেরি মোনাজাত। সহকর্মী তাজনুর ইসলাম ইজতেমা ময়দানেই আছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। তাজনুর, প্রতি বছর তো যৌতুকবিহীন বিয়ে হয় ইজতেমায়, এবং মাওলানা জুবায়েরের যেই প্রথম পর্ব তখনও হয়েছিল। এবছরের আয়োজনে তো আজ আসরবাদ হওয়ার কথা রয়েছে, এ সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। না দেখুন, যেটি বিষয় হচ্ছে যে বাদাসর সেই আয়োজনটি রয়েছে, যেটি কিনা বলা হচ্ছে যৌতুকবিহীন বিয়ের যে আয়োজন, যেটি আপনি উল্লেখ করলেন, সেটি আসলে প্রত্যেক ইজতেমাতেই হয়ে থাকে এবং সেই ধারাবাহিকতা কিন্তু এবারও সেই আয়োজনটি রয়েছে। তবে ঠিক কতজনকে তালিকাভুক্ত করা হয়েছে কিংবা কারা সেখানে অংশগ্রহণ করবেন সেই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে এই আয়োজনটি সম্পন্ন হবার পরে নিশ্চয়ই বিস্তারিত তথ্য জানা যাবে যে কতগুলো যুগল আসলে আজকের দিনে এই যৌতুকবিহীন বিয়েতে অংশ নেবেন। তবে মাওলানা জুবায়ের নেতৃত্বে আগামীকাল যে আখেরি মোনাজাত হবে এবং সেই বিষয়ে যে বিস্তারিত দিক নির্দেশনা, একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক যে আপডেট, সেগুলো কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার তিনি জানিয়েছেন তার ব্রিফিংয়ে, এবং সেই বিষয়টি যে কোনোভাবেই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এবং একই সঙ্গে বিভিন্ন রকমের উত্তেজনাকর পরিস্থিতি আগের বিভিন্ন সময়ে যে দেখা গিয়েছে সেই পরিস্থিতির জন্য এড়ানো যায়, তার ফলে কিন্তু সাতপন্থীদের ইজতেমার তারিখও কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। একটি নতুন তথ্য যুক্ত করেছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার, তিনি যেটি বলেছেন যে 6 তারিখে মাঠ বুঝে নেওয়া হবে, অর্থাৎ আজকে শুরাই নিজামের যে ইজতেমা, যেটি আজকে দ্বিতীয় দিন, দ্বিতীয় দফার, এবং কালকে সেটি শেষ হলে তারপরে 6 তারিখে মাঠ বুঝে নেওয়া হবে এবং পরবর্তী সময়ে 8 তারিখে সাতপন্থী যারা পরবর্তী সময়ে ইজতেমা করবেন এই মাঠে, তারা সেই মাঠটি তাদের মতো করে বুঝে নেবেন। তবে আমরা এই মুহূর্তে মূলত বিদেশি খিত্তার পাশে রয়েছে, অর্থাৎ যেখানে কিনা বিভিন্ন দেশ থেকে আসা অতিথিরা তাদের মতো করে তাঁবু স্থাপন করে অবস্থান করছেন, সেই রকম একটি জায়গাতে রয়েছে, যার কারণে এখানে জনসমাগম কিংবা লোক সমাগম খানিকটা কম। তবে যে বিষয়টি যে এখন জোহরের নামাজের সময় কিছুক্ষণ পরেই, এবং সেই নামাজের পরে একজন ভারতীয় মাওলানার বয়ান করার কথা রয়েছে। মূলত দিনের যেই ধারাবাহিক যে আনুষ্ঠানিকতা, যেটি আগে থেকে নির্ধারিত, সেই আনুষ্ঠানিকতারই অংশ হিসেবে বাদ-জোহর ভারতীয় মাওলানা বয়ান করবেন এবং একজন বাংলাদেশি মাওলানা সেই বয়ানের তর্জমা শোনাবেন। ধন্যবাদ তাজনুর। শুনছিলাম আমরা। ময়মনসিংহের ত্রিশালে একটি ব্রিজের জন্য কষ্ট করছে সাধারণ মানুষ। কাজ ধরার 3 বছর পার হলেও সম্পন্ন হয়নি পোড়াবাড়ি বাজার সেতুর নির্মাণ কাজ। মাত্র 30% কাজ আটকে আছে ভূমি অধিগ্রহণ জটিলতায়। 1982 সালে নির্মিত পুরনো একটি বেইলি সেতুই এলাকাবাসীর ভরসা। গুণে শেষ করা যাবে না এমন জোড়াতালি দিয়ে টিকিয়ে রাখা হয়েছে বেইলি সেতুটি, এবং ঝুঁকি নিয়ে পারাপার চলছে, প্রায় দুর্ঘটনা ঘটছে। 2005 সালে আমি যখন সাংবাদিকতা শুরু করেছিলাম তখন এই ব্রিজের দুরবস্থা নিয়ে সংবাদ প্রকাশ করেছিলাম। তারপর আজ অবধি বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যমে নাগরিক এই সমস্যাটি গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে, কিন্তু সমস্যার সমাধান আজ অবধি হয়নি। হিরু নদীর 2 পারে ব্যস্ত জনপদ। ময়মনসিংহের ত্রিশালে উপজেলার পোড়াবাড়িতে অবস্থিত এই বেইলি ব্রিজ যুক্ত করেছে ত্রিশাল ও ফুলবাড়িয়া উপজেলাকে। সেতুটি হেঁটে পার হওয়া যাক।
1982 সালে নির্মিত বেলি সেতুটি অসংখ্য জোড়াতালিতে কোনো মতে টিকে আছে। ঝুঁকি নিয়ে যাতায়াত করছে হাজারো মানুষ আর হালকা যান। ওই যে একটা ব্রিজ দিছে, অনেক মানুষ মরে আহত হয়েছে, মানুষ গরু বাছুর সব হয়েছে। ওই টানা ব্রিজ আঙ্গর চলে না। আর ব্রিজ হচ্ছে না, ব্রিজের আঙ্গর প্রয়োজন দরকার। সংকট নিরসনে পাশেই নির্মিত হচ্ছে 8.5 কোটি টাকা ব্যয়ে 70 মিটার দীর্ঘ নতুন একটি ব্রিজ। সেতুর 3টি স্পেনের মধ্যে একটি এখনো করা যায়নি। এজন্য দরকার 19% জমি অধিগ্রহণ। ওদিকে নদীর তীরবর্তী দরিদ্র ভূমি মালিকরা জমি ছাড়তে নারাজ। স্থানীয়দের অভিযোগ, অধিগ্রহণ প্রক্রিয়া শেষ না করেই কাজ শুরু করায় দেখা দিয়েছে জটিলতা। 3 মাস ধরে বন্ধ নির্মাণ কাজ। কোনো ন্যায্য মূল্য আমরা জানি পাইও না এবং শুনিও নাই, কোনো কাগজপত্র এখানে আসেনি আমাদের। জমিদাতারে টাকা দিব না কি দিব এটা বুঝাই যাওয়া লাগবো, এইটার মধ্যে তারা নাই। খালি কলে ভাঙ্গিয়া দাও, খালি ভাঙ্গিয়া দাও, ভাঙ্গিয়ে দেবো, হাওয়ার পর ভাঙ্গিয়ে দেব। এখানে যাদের জায়গা আছে তারা যদি একোয়ার করে দিত হয়তো তাহলে এটা ভালো হতো। 2020 সালের 27 ফেব্রুয়ারি ব্রিজের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। 2023 সালের 26 আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও 2 দফা সময় বাড়িয়ে চলতি বছরের জুন মাস পর্যন্ত মেয়াদ নির্ধারণ হয়েছে। আমরা খুব দ্রুততার সময়ের মধ্যেই যেন এই কাজটা সম্পূর্ণ করা যায় এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি এবং যারা কাজ করছেন তাদের সাথেও আমরা কোঅর্ডিনেট করে খুব দ্রুত সময়ের মধ্যে এই কাজটা শেষ হওয়ার বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ব্রিজটি নির্মাণ হলে যাতায়াত সহজ হবে ত্রিশাল ও ফুলবাড়িয়া উপজেলার 5টি ইউনিয়নের প্রায় 2.5 লাখ মানুষের। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের 2 পক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। সকালে উপজেলার কালিকচ্ছি ইউনিয়নে এই ঘটনা। নিহতরা হলেন বিশুতারা গ্রামের আজাদ মিয়া, আনামত মিয়া। নিহতের পরিবার ও পুলিশ জানিয়েছে দীর্ঘদিন ধরে ভিটেবাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সাথে তার ভাতিজা ইনসান মিয়ার বিরোধ। এরই জেরে সকালে আজাদ মিয়া তার দোকান খোলার সময় ইনসান মিয়া ও তার লোকজন এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এর প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন আবার ইনসান মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় আমানত মিয়া বল্লমের আঘাতে মারা যান। এই ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নাটোরের লালপুরে চলছে ভেজাল গুড় তৈরির রমরমা কারবার। গোখাদ্যের সাথে মেশানো হচ্ছে রং, ফিটকিরি সহ ক্ষতিকর নানা সামগ্রী। চিকিৎসকরা বলছেন এসব গুড় মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রশাসন অভিযানে নেমেছে, এর মধ্যে কয়েকজনকে আটকও করেছে। কারখানায় নোংরা পরিবেশ, কাটা হচ্ছে এক একটি টিনের কৌটা, বেরিয়ে আসছে দুর্গন্ধময় চিনির শিরার দলা। এগুলো মূলত আমদানি করা গোখাদ্য, তবে ব্যবহার হচ্ছে গুড় তৈরিতে। নাটোরের লালপুরের আরবাব, পশ্চিমপাড়া, মহরকয়া, বালিতিতা, ইসলামপুর, রায়পুর, হাগরাবাড়ি, ওয়ালিয়া সহ বিভিন্ন গ্রামে প্রকাশ্যে চলছে সব। কয়েকটি প্রক্রিয়ায় চলে ভেজাল এই কারবার। প্রথমে মেশানো হয় গোখাদ্য, এরপর কাপড়ে ব্যবহৃত রং, ময়দা, হাইড্রোজ, চুন, ফিটকিরি সহ নানা উপাদানের মিশ্রণ। তারপর জাল দেওয়া হয় ঘণ্টাখানেক, তৈরি হয় গুড়। আমরা ভারত থেকে ইম্পোর্টেড গুড়ের গুড়, চিনির গুড় আইনি দেখা যাচ্ছে যে এখানে মিক্স করি আমরা গুড় বানাই। সবাই করে এলাকা দেশে লাল ফুটার গেলে কত তোমরাও করে, এই সাথে করতেছি পেটের জন্য। আমার এলাকার যারা ব্যবসায়ী তারা ওখান থেকে লিয়া যায়, জিনিসটা বানালে আসি, আবার যার যার যেখানে মহাজন আছে তার কাছে মহাজনের কাছে মাল পৌঁছা দেয়। এরই মধ্যে স্থানীয় বাজার সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এসব গুড়। কারো দেখে বোঝার উপায় নেই, পুরোটাই ভেজাল, অস্বাস্থ্যকর। বিপাকে পড়ছেন প্রকৃত গুড় উৎপাদনকারীরা। যে গুড়গুলো আপনার গরু ছাগলে এগুলা খাওয়ায়, এই গুড়গুলা লিয়ে আসি ধরেন ওরা জাল করি, চিনি মিশ্রয় দেওয়া জাল করতেছে। অসাধু ব্যবসায়ী টিনের গুড় গালাগালি চলে আসতেছে। লিয়ার সাথে এটা আমরা যে পরিশ্রম করি পরিশ্রম অনুসারে ফল পাই না। পিঠাটা খাই, তালের বড়া বানা খাই, চা খাই, কিন্তু এটি যে গরুর খাদ্য এটা আমরা জানিনি। চিকিৎসকরা বলছেন এসব গুড় স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কিডনি ও লিভার অকেজ হওয়া, ডায়াবেটিস সহ ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। পেটের পীড়া থেকে শুরু করে দীর্ঘস্থায়ী রোগের সম্ভাবনা থাকে, ক্যান্সার থেকে শুরু করে অন্যান্য জটিল রোগের সম্ভাবনা থেকে যায়। তো আমরা আশা করব ভেজাল খাদ্য যেন বাজারজাত না হয়, বিষয়টি তদারকি থাকে। ভেজাল গুড় উৎপাদন বন্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। আটকও করা হয়েছে বেশ কয়েকজনকে, নেওয়া হয়েছে সম্মিলিত উদ্যোগ। নাটোরের লালপুরে এই অবৈধ কারখানার সংখ্যা অনেক, এবং আমরা
প্রায় নিয়মিতই এই ব্যাপারে অভিযান চালাচ্ছি এবং অভিযান চালিয়ে এগুলা বন্ধ করা হচ্ছে। মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে, এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীও এই বিষয়ে অভিযান পরিচালনা করছে। মনে হয় যে ভেজাল গুড় উৎপাদনকারী যে ব্যবসায়ীরা আছেন তারা অচিরেই এই ভেজাল গুড় উৎপাদনের প্রক্রিয়াটি বন্ধ করবেন। এলাকাবাসীকে ভেজাল গুড় তৈরির কারখানা সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে প্রশাসন। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। শূন্য পদে চিকিৎসক পদায়ন সহ 9 দফা দাবিতে পঞ্চগড়ে অনশন করছেন স্থানীয় সেবা গ্রহীতারা। সকাল 10টায় পঞ্চগড় ঢাকা মহাসড়ক সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের সামনে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়। এ সময় 250 শয্যার আধুনিক সদর হাসপাতালের নতুন ভবন চালুর দাবি জানানো হয়। এছাড়াও জেলার 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শূন্য পদগুলোতে চিকিৎসক পদায়নের দাবি জানাচ্ছে অনশনকারীরা। অভিযোগ, চিকিৎসকের অভাবে সেবা বঞ্চিত তারা। দাবি আদায় না হলে আন্দোলন অব্যাহত রাখার কথাও জানিয়েছে স্থানীয়রা। এই ছিল সংবাদ ছায়া দেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।